15 নভেম্বরের মধ্যে প্রশাসনকে নির্বাচন প্রস্তুতি শেষের নির্দেশ প্রধান উপদেষ্টার। ভোট বানচাল চেষ্টা মোকাবেলার প্রত্যয়। ফেব্রুয়ারিতে নির্বাচন জানালেন উপদেষ্টা রিজওয়ানা। জনগণ ও রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের প্রতারণার অভিযোগ মির্জা ফখরুলের। কমিশন সরকার ও 2-3টি দল এক পক্ষ গোল দিয়েছে রেফারি, বললেন সালাউদ্দিন। নভেম্বরে গণভোট না হলে জাতীয় নির্বাচনের সংকট ঘনীভূত হবে, হুঁশিয়ারি জামায়াতের। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জাতীয় নির্বাচন সম্ভব নয়, বলেছেন নাহিদ। জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে ইবতেদায়ী শিক্ষকদের ওপর পুলিশের জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। সংঘর্ষ, আহত অর্ধশতাধিক। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। 1 নভেম্বর থেকেই প্রশাসনকে নির্বাচনের প্রস্তুতি শুরুর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। নির্বাচনকে কেন্দ্র করে মাঠ প্রশাসনে নিয়োগ পদায়ন 15 নভেম্বরের মধ্যে শেষ করতে বলেছেন প্রধান উপদেষ্টা। গত 3টি নির্বাচনে ম্যাজিস্ট্রেসি পাওয়ারে থাকা সহ রিটার্নিং পোলিং প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করা কেউই এই নির্বাচনে দায়িত্ব পালন করতে পারবেন না। নির্বাচন প্রস্তুতি মিটিংয়ে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন বানচালের জন্য দেশের ভেতরে বাইরে থেকে চেষ্টা হবে। যত ঝড়ঝঞ্ঝা আসুক মোকাবেলা করা হবে। রকুনুজ্জামানের রিপোর্ট। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে নির্বাচন প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পুলিশ, র্যাব, বিজিবি, আনসার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন, সশস্ত্র বাহিনীর প্রতিনিধি সহ সংশ্লিষ্ট বিভাগের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন। সভায় নির্বাচন কেন্দ্রিক প্রশাসনিক প্রস্তুতি তথা ডিসি, এসপি সহ মাঠ পর্যায়ের প্রশাসনিক রদবদল 15 নভেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। এছাড়া নির্বাচনে এবার সশস্ত্র বাহিনীর প্রায় 1 লাখ সদস্য সহ আইন শৃঙ্খলা বাহিনীর কি পরিমাণ সদস্য মোতায়েন হবে সেই সিদ্ধান্তও হয়। নির্বাচনের সময় সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা তৈরি প্রতিহত করতে তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়কে দ্রুত ফ্যাক্ট চেক সহ মাঠ পর্যায়ে মনিটরিং সেল করার প্রস্তুতির নির্দেশও দেন প্রধান উপদেষ্টা। ডিসইনফরমেশনের জন্য একটা কমিটি, এটা পুরো আপ টু সেন্ট্রাল একটা ইলেকশন কমিশনেও থাকবে, এটা এখানে মন্ত্রণালয়গুলোতেও থাকবে যারা এই বিষয়গুলো দেখছেন। আর অ্যাট দ্য সেম টাইম এটা উপজেলা লেভেল পর্যন্ত থাকবে। 92,500 মতো আর্মি এবং নেভি ট্রুপস ডিপ্লয় থাকবে। তার মধ্যে 90,000 হচ্ছে আর্মি, বাকিটা হচ্ছে নেভি। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত ব্রিফিংয়ে নির্বাচন প্রস্তুতি বৈঠক নিয়ে বিস্তারিত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি জানান, গত 3টি জাতীয় নির্বাচনে ম্যাজিস্ট্রেটির দায়িত্ব থেকে রিটার্নিং, প্রিজাইডিং বা পোলিং অফিসাররা কেউই এই নির্বাচনে দায়িত্ব পালন করবে না। যে একটা বিষয় জোর দেওয়া হয়েছে বোধ মাঠ প্রশাসনে, বিশেষ করে ডিসি, এডিসি, ইউএনওদের জন্য এবং যারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন, ম্যাজিস্ট্রেরিয়াল রোলে যারা আছেন, তারা যাতে এমন কোনো পদায়ন না হয় যিনি গত 3টা ইলেকশনে ইনভলভ ছিলেন। আর পুলিশের ক্ষেত্রেও জানেন 64টা এসপি, তারপরে প্রত্যেকটা থানার ওসি, এগুলো তো কি পজিশন মাঠ প্রশাসনের ক্ষেত্রে, বা এডিশনাল এসপি, সেই সমস্ত জায়গায় এই ধরনের যারা আগের 3টা ইলেকশনে ছিলেন এরা কেউ থাকবেন। এটার ব্যাপারে সর্বোচ্চ এফার্ট দেওয়া হচ্ছে। নির্বাচন বানচালের জন্য দেশের ভিতরে বাইরে ষড়যন্ত্রের কথা উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার প্রধান উপদেষ্টার আহ্বানের কথাও জানান প্রেস সচিব। শেখ হাসিনার ভোট বর্জনের ডাক নিয়েও কথা বলেন প্রেস সচিব। বাট আওয়ামী লীগ তো নাই, আমরা তো কোথাও আওয়ামী লীগকে দেখি না। 2-1টা ঝটিকা মিছিল করেন এবং সেই অনুযায়ী কেউ কেউ হয়তো বা $2-1 পান, এই তো। আর প্রধান উপদেষ্টা আরও বলেছেন, নির্বাচন বানচালের জন্য ভিতর থেকে বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে। ছোটোখাটো না, বড় শক্তি নিয়ে বানচালের চেষ্টা করবে। হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে। এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে। যত ঝড় ঝঞ্ঝাই আসুক না কেন, আমাদের সেটা অতিক্রম করতে হবেই। নির্বাচনে শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন বাহিনী যেমন প্রস্তুতি নিচ্ছে, তেমনি নির্বাচন কমিশনও দেশের ইতিহাসে সবচেয়ে স্বাধীনভাবে কাজ করছে বলেও দাবি করেন প্রেস সচিব শফিকুল আলম। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। দেশের ভিতর। এদিকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, কোনো রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করছে না সরকার। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। রাজধানীর গুলশানে একটি হোটেলে সেমিনার শেষে তিনি এসব কথা বলেন। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সরকারের বিরুদ্ধে অভিযোগ স্পষ্ট না, কথা বলে উত্তেজনা বজায় রাখা রাজনৈতিক কৌশল। এই ধরনের আশঙ্কা বা নেতিবাচক নিয়ে কাজে এগোনো যাবে না। যতই চ্যালেঞ্জ হোক না কেন, সরকার তার অবস্থানে দৃঢ় থাকবে বলে আশ্বস্ত করেন তিনি। জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া অনৈক্য হিসেবে নয়, মতানৈক্য বলা যেতে পারে। মতানৈক্য আলোচনার সাপেক্ষে দূর করা যায় বলে মত তার।
জাতীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিনিয়োগের প্রয়োজন আছে। ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াসকে প্রাধান্য দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে ব্যবস্থা নিতে হবে বলে মন্তব্য করেন পরিবেশ উপদেষ্টা। আমাদের বিরুদ্ধে অভিযোগগুলো স্পষ্ট না, এগুলো আসলে কিছু কিছু কথা বলে হয়তো একটা রাজনৈতিক উত্তেজনা বুঝিয়ে রাখা, হয়তো এটা একটা রাজনৈতিক কৌশল, কিন্তু সরকার কোনো মতেই কোনোদিনও পক্ষপাতিত্ব করছে না। সেই পক্ষপাতিত্বই যদি আমরা করতাম, আমাদের পক্ষে তো এতদিন এভাবে করে কাজ করে যাওয়া সম্ভব হতো না। জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাব জনগণ ও রাজনৈতিক দলগুলোর সাথে প্রতারণা, এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কমিশনের প্রস্তাব দ্রুত সংশোধন করার প্রয়োজন বলেও মনে করেন তিনি। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরও শঙ্কা, ঐক্যমত্য কমিশনের প্রস্তাবে দেশে রাজনৈতিক সংকট তৈরি হবে। মোবাশ্বের আহমেদের রিপোর্ট। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক ও কথা সাহিত্যিক এহসান মাহমুদের বিচার সংস্কার নির্বাচন অন্তর্বর্তী আমলে বাংলাদেশ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে ঐক্যের বদলে জাতিকে বিভক্ত করার চেষ্টা চলমান রয়েছে। যে বিষয়গুলোর সঙ্গে আমরা একমত ছিলাম না, আমরা সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম। সেই নোট অফ ডিসেন্টগুলো লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের, কিন্তু অবাক বিষয় আমরা লক্ষ্য করলাম যে কালকে যখন তারা এটা প্রকাশ করলেন সেই বিষয়গুলো নেই। এটা তো ঐক্যমত্য হতে পারে না। তার ঐক্যমত্য কমিশনটা করা হয়েছিল কেন? এই ঐক্যমত্য কমিশন, এটা আমি বলবো যে জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা, এবং এটা অবিলম্বে এই বিষয়গুলো যদি আপনার একটা ব্যাখ্যা বলেছেন সাকি সাহেব, আমি বলি যে এগুলো আপনার সংশোধন করা প্রয়োজন বলে আমি মনে করি। রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য কমিশনে যে বিষয়গুলোতে সম্মত হয়েছিল তা বহাল রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি কিন্তু এবার আপনি জনগণের সামনে কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ, ওয়াদাবদ্ধ, অতি দ্রুত এই সংস্কার কমিশনে সকল দলগুলোর মধ্যে যেগুলো আমাদের একমত হয়েছি এবং যেগুলোতে দ্বিমত পোষণ করেছি সব কিছুকে নিয়ে একটা নির্বাচন আপনি অবিলম্বে দেবেন, যে নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা জনগণের একটা পার্লামেন্ট তৈরি করতে পারবো। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বলেন, রাজনৈতিক অনৈক্য ও সংকট তৈরি করে একটি মহল দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে। এই মুহূর্তে আসলে দুটো ভোটের বাস্তবতা নাই। যারা একসময় ফ্যাসিবাদের বিরুদ্ধে যুগপথভাবে লড়াই করেছে, ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে, আজকে তারা একজন আরেকজনের বিরুদ্ধে বলতে গিয়ে বিদ্বেষ ছড়াচ্ছে। এমনকি শুধু বিদ্বেষ না, সেই পুরানো বলা চলে আওয়ামী বয়ানের অনেক কথাবার্তা আমরা প্রতিষ্ঠিত করে দিচ্ছি আমাদের কথাবার্তার মাধ্যমে। বাস্তবতা আপনারা এমন একটা প্রস্তাব করছেন যা বিদ্যমান সংবিধানকে স্থগিত করার প্রস্তাব। একই কথা আদেশের ক্ষেত্রেও অনেকে দাবি তুলছেন যে আদেশ দেবে প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা আদেশ দেবেন কোন ক্ষমতা বলে? বিদ্যমান পরিস্থিতিতে রাজনৈতিক ঐক্য পতিত শক্তির সকল ষড়যন্ত্র রুখে দিতে পারে বলেও মনে করেন বক্তারা। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের রেফারির ভূমিকায় থাকার কথা, কিন্তু এখন দেখা যাচ্ছে রেফারি নিজেই গোল দিয়ে দিয়েছে। ঐক্যমত্য কমিশনের প্রস্তাব জাতিকে বিভক্ত করবে বলেও মন্তব্য করেন তিনি। অভিযোগ করেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের এখনকার কার্যক্রমে মনে হচ্ছে সরকার ও 2-3টি রাজনৈতিক দল মিলে একটি পক্ষ। কমিশনের বিভিন্ন কর্মকাণ্ডে বিএনপি হতাশ বলেও তিনি মন্তব্য করেন। অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা পালনের আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। বুধবার রাজধানীর গুলশানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত ক্ষমতা শাসন থেকে আইনের শাসন শীর্ষক সেমিনারে সালাউদ্দিন আহমেদ এসব কথা বলেন। অভিযোগ করেন, সবাইকে ঐক্যমত্য করার কথা বলে ঐক্যমত্য কমিশন গঠন করা হলেও তারা যে প্রস্তাব দিয়েছে তাতে শুধু বিভক্তি বাড়বে। গত 17 অক্টোবর যে জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছে সে বিষয়গুলো পুরোপুরি নেই সনদ বাস্তবায়ন আদেশে। বলেন, বরং এতে আছে ঐক্যমত্য কমিশন ও 2-1টি দলের দেয়া প্রস্তাব। আরপিও এবং জোটের এক প্রতীক নিয়ে যা হচ্ছে তা পক্ষপাতমূলক আচরণ বলে অভিযোগ সালাউদ্দিন আহমেদের। এতদিন আমরা মনে করতাম জাতীয় ঐক্যমত্য কমিশন
রেফারির ভূমিকা পালন করছে। কালকে যে সুপারিশ তারা সরকারের কাছে প্রদান করেছে তার মধ্যে অবশ্য একজন দস্তখতকারী মাননীয় প্রধান উপদেষ্টাও বটে, কিন্তু রেফারিকে আমি কখনো গোল দিতে দেখিনি। কিন্তু আমার কেন জানি মনে হয়েছে কিছু দলের প্রস্তাব এবং ঐক্য কমিশনের নিজস্ব চিন্তা ভাবনা জাতির উপরে জবরদস্তি আরোপিত করার একটা প্রচেষ্টা লক্ষ্য করেছি। পার্লামেন্টের সাউথ প্লাজায় ঐতিহাসিক অনুষ্ঠানের মাধ্যমে স্বাক্ষরিত হয়েছে, সেই দলিলটা হুবহু ওখানে নেই, শুধু আছে ঐকমত্য কমিশনের প্রস্তাব। রাজনৈতিক দলগুলোর যে সুপারিশ এবং ঐকমত্য হলো, কিভাবে হলো, নোট অফ ডিসেন্ট কোথায় কোথায় আছে, কোনো কিছুরও সেখানে উল্লেখ নেই। অধিকাংশ দল একমত হলেও নির্বাচনের দিন গণভোট নির্দিষ্ট করা হয়নি জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়ায়। কয়েকটি দলের নোট অফ ডিসেন্ট থাকা সত্ত্বেও উচ্চকক্ষে পিআর বাধ্যতামূলক করা হয়েছে। এমন ঘটনায় রাজনৈতিক অনৈক্যের সৃষ্টি হতে পারে আশঙ্কা সাইফুল হকের। অন্যদিকে অধ্যাপক ডক্টর সাবির আহমেদ মনে করেন দলীয় স্বার্থকে প্রাধান্য দিচ্ছেন রাজনীতিবিদরা, তবে প্রধান উপদেষ্টার উচিত সব পক্ষের সাথে আলোচনা করে খসড়া চূড়ান্ত করা। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। রাজনৈতিক দলগুলোর সাথে ম্যারাথন আলোচনা, জুলাই সনদ স্বাক্ষর, এ নিয়ে বিতর্ক এবং সবশেষ প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া জমা দিয়েছে ঐকমত্য কমিশন। উচ্চকক্ষে পিআর, গণভোটের সময় খসড়ায় থাকা এমন একাধিক বিষয় নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। রাজনীতিবিদদের অনেকেই এই খসড়াকে পক্ষপাত দুষ্ট বলেও মনে করছেন। এক ধরনের প্রশ্নের জায়গাটা এটাও তারপরে তৈরি হয়েছে। সরকার তার এখতিয়ারের বাইরে যে তারা কোনো আদেশ জারি করছেন কিনা, তার এখতিয়ারের বাইরে যে তারা কোনো পদক্ষেপ গ্রহণ করছেন কিনা। আমরা বিপুল অধিকাংশ রাজনৈতিক দল আমরা একমত হয়েছিলাম যে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, সেদিনই একই সাথে গণভোটও আয়োজন করা যেতে পারে। তো তারা যখন সিদ্ধান্ত জানাবেন, অন্য অনেক ব্যাপারে তারা যখন নোট অফ ডিসেন্টগুলো উল্লেখই করেননি, অনেকটা ইম্পোজ করছেন কোনো কোনো দলের উপরে। কিন্তু এই ব্যাপারেও দেখা যাচ্ছে যে অধিকাংশ দল যেখানে একমত হয়েছেন, দুই একটা দল বাদে, জাতীয় নির্বাচনের দিনে গণভোট, কিন্তু সেটাও তারা কিন্তু আরেকটা অপশান তারা কিন্তু রেখে দিয়েছেন। তো তাদের আচরণটা কিন্তু এক ধরনের দ্বৈত আচরণ। বিশ্লেষকরা বলছেন দলীয় স্বার্থে জলঘোলা করছে রাজনৈতিক দলগুলো। 270 দিনের মধ্যে সংবিধান সংস্কার বিল পরিষদে পাশ না হলেও তা গৃহীত হয়েছে বলে বিবেচিত হবে, এমন ধারাও প্রশ্নবিদ্ধ বলে মনে করেন এই বিশ্লেষক। বিএনপি যতগুলো জায়গায় বিরোধিতা করতেছে সবগুলো তার দলের পজিশনকে মাথায়, দল যেন বেনিফিটেড হয়। জামাত করতেছে তার দলের বেনিফিট তাকে করার জন্য, এনসিপিও তাই। আমার ধারণায় উনি বসবেন, ডক্টর ইউনূস, এটা নিয়ে ওনার রাজনৈতিক দলের সাথে আরেকবার বসতে হবে, আবার কনস্টিটিউশনাল এক্সপার্টদের সাথেও বসতে হবে। বসতে হওয়ার পরে উনি একটা রুলিং দেবেন যে 270 দিনের মধ্যে এগুলো বাস্তবায়ন না করলে জুলাই সনদের বিষয়গুলো, তাহলে এটা অটোমেটিক হয়ে যাবে, সংবিধানের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এইটা হলো সবচেয়ে মারাত্মক প্রভিশন। কে এই 270 দিন আপনার ঠিক করে দিচ্ছে? এটা কি ঐকমত্য কমিশনের কথাই এটা হয়ে যাবে? এটা কি নির্বাহী আদেশে হয়ে যাবে? দেশের বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলো কিছুটা ছাড় দিয়ে হলেও গণতন্ত্রে উত্তরণের পথ সুগম করবে, এমনটাই প্রত্যাশা। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। গণভোটের তারিখ ঘোষণা যত বিলম্বিত হবে, জাতীয় নির্বাচন নিয়ে সংকট ততই ঘনীভূত হবে বলেছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বুধবার জাতীয় প্রেস ক্লাবে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সমমনা 8 দলের যৌথ সংবাদ সম্মেলনে নভেম্বরে গণভোটের দাবি জানান। দলগুলোর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহমেদ। তিনি বলেন, একটি দল গণপ্রতিনিধিত্ব আদেশের কিছু বিষয়ে পরিবর্তনের চেষ্টা করছে, এই অপচেষ্টা রুখে দেয়া হবে। নভেম্বরে গণভোট ও জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন সম্পন্ন করতে বৃহস্পতিবার ইসির কাছে স্মারকলিপি দেবে দলগুলো। দাবি না মানলে বৃহৎ কর্মসূচি ঘোষণা করা হবে বলেও সরকারকে সতর্ক করেন তারা। সংবাদ সম্মেলনে জামাত ইসলামী ও ইসলামী আন্দোলন সহ 8 রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। আমরা এই সমমনা 8টি দল অবিলম্বে প্রধান উপদেষ্টা, তিনি যেমন সরকারেরও প্রধান,
তেমনি ন্যাশনাল কনসেনসাস কমিশনেরও প্রধান। দুই প্রধান দায়িত্বের কারণে এখন ওনার দায়িত্ব হয়ে পড়েছে জাতিকে এই সংকট মুক্ত করা, সংশয় মুক্ত করা, রাজনীতির আকাশে যে মেঘ জমেছে মেঘটাকে দূর করে একটা আলোর নিশানা উনি দিতে পারেন, এবং সেটা নভেম্বরের মধ্যেই গণভোটের তারিখ দিতে হবে। আর জুলাই সনদের ব্যাপারে যে আদেশ জারির ব্যাপারে আমরা ঐক্যমত হয়েছি, এই আদেশটা খুব অবিলম্বে জারি করা দরকার। যত ডিলে হবে তত জাতীয় নির্বাচনের মূল তারিখ কিন্তু সংকটের মধ্যে পড়ার আশঙ্কা আছে। এদিকে জামাত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির বলেছেন, জাতীয় নির্বাচন কোনো কারণে নাও হতে পারে, কিন্তু জুলাই সনদ একটি গুরুত্বপূর্ণ দলিল, এটা সবার আগে হতে হবে। জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে কমনওয়েলথের ইলেকটোরাল সাপোর্ট শাখার উপদেষ্টা এবং প্রি ইলেকশন অ্যাসেসমেন্টের প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বে বাংলাদেশ সফররত একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। নভেম্বরে গণভোট না হলে আগামী সব নির্বাচনেই চাপ পড়তে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। কোনো কারণে যদি জাতীয় নির্বাচন সঠিক সময় নাও হইতে পারে, আমরা আশা করি সঠিক সময় ইনশাল্লাহ হবে, তখনও তো জুলাই সনদ তো আমাদের পাশ করতে হবে। জুলাই সনদ তো একটা সংস্কার হবে, সুতরাং দুটাকে একসাথে জুড়ে দেওয়াটা এটা আমরা কোনোভাবেই সঠিক মনে করি না, এবং এটা জুলাই সনদকে অনিশ্চয়তার দিকে নিয়ে যেতে পারে। তো সেই জন্যেই জুলাই সনদ জাতির জন্য পরিবর্তনের একটি দলিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগত 55 বছরে এ ধরনের কোনো পরিবর্তনের সূচনা আগে হয়নি, সংস্কার হয়নি। এই জন্য আমরা মনে করি এটার গুরুত্ব অনুধাবন করে এটা অনতিবিলম্বে ডেট ঘোষণা করে দিলেই গণভোটটা আলাদাভাবে হইতে পারবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ হোসেন বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জাতীয় নির্বাচন সম্ভব নয়, এতে অন্তর্বর্তী সরকার জনগণের কাছে জনসমর্থনহীন হয়ে পড়বে। বুধবার রংপুর পর্যটন মোটেলে এনসিপির বিভাগীয় সাংগঠনিক কর্মসূচি শেষে গণমাধ্যম কর্মীদের তিনি একথা বলেন। নাহিদ বলেন, দেশে রাজনৈতিক সরকার দরকার, স্থিতিশীলতার প্রয়োজন আছে। বলেন, কোন দল যদি মনে করে তারা এককভাবে সরকার গঠন করবে তাহলে ভুল হবে। এককভাবে সরকার গঠন করে কোনো দলই সংসদ টিকিয়ে রাখতে পারবে না। এনসিপির দলীয় প্রতীক শাপলা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন, নতুন ও ছোট দল হিসেবে সব রাজনৈতিক দলের সহযোগিতা পাওয়ার কথা। এদিকে দলের সদস্য সচিব আক্তার হোসেন জুলাই সনদের প্রস্তাবগুলো জনসম্মুখে উন্মোচনের দাবি জানিয়েছেন। দেশের বহুমাত্রিক সংকট আমরা দেখতে পাচ্ছি। এই সংকট উত্তরণের একটাই উপায়, নিজেদের মধ্যে ঐক্য অটুট রাখা এবং জনগণের সাথে কোনো প্রতারণা না করা, জন আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে আমরা যাতে সামনের দিকে এগোই। জুলাই সনদ বাস্তবায়ন না হলে তো নির্বাচন হওয়ার কোনো সুযোগই নেই। জুলাই সনদ এবং বিচার রোডম্যাপ দিয়ে তারপরে নির্বাচনের দিকে যেতে হবে। জনগণের যেই ন্যূনতম আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সংস্কার, বিচার, এই দাবিগুলোকে উপেক্ষা করে যদি নির্বাচনের দিকে যাওয়া হয়, সেটিও আসলে টেকসই হবে না। জুলাই সনদ বাস্তবায়নের জন্য ঐক্যমত্য কমিশনের গৃহীত প্রস্তাব 1, সেটাকেই সরকার যেন গ্রহণ করে জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদান করে, সে দাবি আমরা সরকারের কাছে রাখতে চাই। জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন চাই। জুলাই সনদের বাস্তবায়নই আমাদের এখনকার রাজনৈতিক সংকট থেকে আমাদেরকে উত্তরণের পথে নিয়ে যেতে পারে। এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া দেখে বিএনপির তাতে স্বাক্ষর করা উচিত ছিল। তারা না দেখেই সই করে এখন পস্তাচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া নিয়ে প্রতিক্রিয়ায় বুধবার বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। নাসিরউদ্দিন বলেন, চূড়ান্ত খসড়া দেখেই তাতে সই করবে এনসিপি, তবে এর প্রাথমিক খসড়াকে স্বাগত জানিয়েছে দলটি। বলেন, ঐক্যমত্য কমিশন মাঝখানে সালাউদ্দিন কমিশনে পরিণত হয়েছিল, তবে এখন কমিশন তার মেরুদণ্ড ফিরে পেয়েছে। এ সময় নাসিরউদ্দিন পাটোয়ারি জানান, গণভোটে আগে হবে না পরে হবে সেই বিতর্কে এনসিপি যাবে না, কারণ এটি বিএনপি ও জামাতের মধ্যে মল্লযুদ্ধ, যা গণভোটকে ব্যাহত করার প্রচেষ্টা। ত্রয়োদশ জাতীয় নির্বাচন যেন অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা অংশ নিতে না পারেন, সে বিষয়ে নির্বাচনের আগে বিধান করতে ইসিকে আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বুধবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সাথে আলোচনায় তিনি এই আহ্বান জানিয়েছেন বলে সাংবাদিকদের জানান। নুরুল হক নূর বলেন, অনেকেই বলছে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে, যা উচিত না। বিদেশিরা যদি এই বিষয়ে মাথা ঘামায় তাহলে নির্বাচন কমিশন যেন সেই বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিতে পারে, সেই বিষয়ে সিসির সাথে কথা হয়েছে।
ফ্যাসিস্ট আওয়ামী লীগের পাশাপাশি তাদের সহযোগী দল জাতীয় পার্টিকেও আইনের মুখোমুখি করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান। তিনি আরো বলেন, বর্তমান পরিস্থিতিতে গণভোট ও জাতীয় নির্বাচন আলাদা করার যৌক্তিকতা নেই। জানান, জোট নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ৩০০ আসনের প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে গণ অধিকার পরিষদ। ২৪-এর তরুণরা ৭১-এর শহীদদের উত্তরসূরি বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। জানান, ২৪ দেশের মোড় ঘুরিয়ে দিয়েছে। সাম্য, মানবিক মর্যাদা ও আলোকিত সমাজের স্বপ্নে বিভোর ছিল ৭১ ও ২৪-এর তরুণরা। রাজধানীর একটি মিলনায়তনে মুক্ত গণমাধ্যম মঞ্চ আয়োজিত গণমাধ্যমের জুলাই আত্মদান স্মারকের মোড়ক উন্মোচন ও জুলাই সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, জুলাই আকাঙ্ক্ষাকে বাঁচিয়ে রাখার অন্যতম ধারক বাহক হবেন সাংবাদিকরা। যারা জাতির বিবেক, তারাই হতে পারে আগামীর বাংলাদেশ বিনির্মাণের নেপথ্য কারিগর। মুক্ত গণমাধ্যম মঞ্চের মুখপাত্র মোহাম্মদ আবদুল্লাহ মজুমদারের সঞ্চালনা ও আক্তারুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে উক্ত অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কামাল আকবর। ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা কার্যক্রম জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাব থেকে সচিবালয় অভিমুখে যাওয়া মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে প্রেস ক্লাবের সামনে থেকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে এই মিছিল শুরু করেন শিক্ষকরা। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ছোড়ে। এ সময় পুলিশের সাথে সংঘর্ষ বাধে, অর্ধ শতাধিক আহত হয়েছেন। এর আগে সকাল থেকে অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ ঘোষণার দ্রুত বাস্তবায়ন, ১০৮৯টি প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের লক্ষ্যে যাচাই বাছাই করা ফাইল সমূহ দ্রুত অনুমোদন করে প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা সহ ৫ দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন শিক্ষকরা। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশ চীন সম্পর্ক কি হবে তা তৃতীয় কোনো দেশ ঠিক করবে না, এই দুই দেশই ঠিক করবে। দুদেশের সম্পর্ক অন্য কোনো দেশ প্রভাবিত করতে পারবে না বলে জানান তিনি। কিছু দেশ ও সংস্থা রোহিঙ্গা সংকটের সমাধান চায় না বলেও অভিযোগ তার। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। সম্প্রতি যুক্তরাষ্ট্র মনোনীত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সিনেট শুনানিতে বলেছেন, প্রতিরক্ষা সহ নানা ক্ষেত্রে চীনের দিকে বাংলাদেশের ঝুঁকে পড়ার ঝুঁকির বিষয়টি সরকারের কাছে তুলে ধরবেন তিনি। বিষয়টির দিকে ইঙ্গিত করে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশ চীন সম্পর্ক অন্য কোনো দেশের ঠিক করার অধিকার নেই, এই দুই দেশই ভবিষ্যতের সম্পর্ক এগিয়ে নেবে। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সাবেক রাষ্ট্রদূতদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ফরমার অ্যাম্বাসেডার্স আয়োজিত বাংলাদেশ চীন সম্পর্ক নিয়ে এক আলোচনা সভায় এসব বলেন তিনি। বাংলাদেশ ও চীনের সম্পর্ক কি হবে তা তৃতীয় কোনো দেশ নির্ধারণ করবে না। বাংলাদেশ কারো নির্দেশনায় নয়, নিজেই শক্তিশালী দেশ হবে। চীন সবসময় বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখবে। তিনি বলেন, রোহিঙ্গা সংকট চীনের একার পক্ষে সমাধান সম্ভব নয়, এর সাথে আরও অনেক অংশীজন জড়িত। রোহিঙ্গা সংকটের সমাধান চীনের সক্ষমতার বাইরে, এটি অত্যন্ত জটিল সংকট, এর সাথে অনেকেই জড়িত। কিছু দেশ ও সংস্থা প্রত্যাবাসন হোক সেটা চায় না। নির্বাচিত সরকার আসলে তিস্তা সমস্যার সমাধান হবে বলে আশা করেন ইয়াওয়েন। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শওকত হোসেন বলেছেন, রাজনৈতিক সরকার এলে দেরি হবে, এজন্য বেসরকারি ব্যবস্থাপনায় বন্দর দিতে তাড়াহুড়া করছেন তারা। আগামী ডিসেম্বরের মধ্যেই বন্দর বেসরকারি ব্যবস্থাপনায় দেওয়ার বিষয়টি চূড়ান্ত হতে পারে বলে জানান তিনি। বলেন, বন্দর তো কাউকে দেয়া হচ্ছে না, এটা অপারেশন করতে দেয়া হচ্ছে। গত 5 বছর ধরে এই নিয়ে কাজ চলছে জানিয়ে তিনি বলেন, বেসরকারি ব্যবস্থাপনায় দেওয়ার ক্ষেত্রে প্রতিটি ধাপ দেখা হচ্ছে। বিশ্বের কোনো সরকারই ব্যবসা করে না জানিয়ে তিনি বলেন, বন্দর বা অন্য কিছু নিয়ে সরকার তো ব্যবসা করতে পারে না। এ বিষয়ে আর বেশি কিছু বলতে চান না তিনি, সময় হলে সবকিছু খোলাসা করা হবে। বলেন, বন্দর ব্যবস্থাপনা নিয়ে কিছু না করলে মানুষ বলবে সরকার কিছুই করেনি। ক্রেডিট নিতেই বন্দর নিয়ে তাড়াহুড়ার কথা জানান। গত 17 বছরে আওয়ামী লীগ সরকার এ ব্যাপারে কিছুই করেনি অভিযোগ করে উপদেষ্টা বলেন, তারা একটি ব্যাংক থেকে 17,000 কোটি টাকা লোপাট করেছে। রাজধানীর BIISS অডিটোরিয়ামে সমুদ্র অর্থনীতি নিয়ে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি।
আমরা তো নতুন করে ভাই কাউকে ডাকতেছি না, লাস্ট 5 years ওই 5 বছর তো আপনার কোনো কথা বলার নেই। এখন যেই আমরা ধৈর্য ধরেন, এভরিথিং উইল বি গিভেন টু পাবলিক। আমরা এখানে অন্তত আপনারা আমাকে চেনেন, আমি ঢাকা গুরগুরের মধ্যে নাই, আমার কোনো ব্যক্তিগত কোনো বিষয় না। তাড়াহুড়া না হলে নেক্সট গভর্নমেন্ট আসতে সেটেল হইতে তাদের লাগবে। আন্দোলনে ভাঙচুরের সংস্কৃতি দেশ থেকে বিদায় নিলেও অবরোধের সংস্কৃতি মাথাচাড়া দিয়ে উঠেছে এমন মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও ব্র্যাকেট চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন, জনগণের সম্মতি ছাড়া কোনো উদ্যোগই বেশি দূর এগোতে পারে না। বুধবার রাজধানীর একটি হোটেলে যুবকদের দৃষ্টিতে সামাজিক খাতে অগ্রগতি বিষয়ে এক সম্মেলনে এসব কথা বলেন তারা। অনুষ্ঠানে ডক্টর হোসেন জিল্লুর বলেন, গণতন্ত্র শক্তিশালী করতে নাগরিকদের সক্রিয় হতে হবে। সমাজে শুভ পরিবর্তন আনতে হলে সকল প্রজন্মের ভূমিকা জরুরি। ডক্টর জিল্লুর বলেন, গণতন্ত্রকে চাপিয়ে দেওয়ার বিষয় নয়, জনগণকে সেটা মানতে হবে। তরুণদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার উপদেশ দেন তিনি। বলেন, শিক্ষায় এত পচন ধরেছে যে শুধু শিক্ষা কমিশন করে সব সমস্যার সমাধান হবে না। তরুণদের মধ্যে মানসিক অস্থিরতার জন্য জুলাই আন্দোলনের নৃশংস দৃশ্য ও স্বজনদের মৃত্যুকে দায়ী করেন পরিকল্পনা উপদেষ্টা। আমরা তরুণদের থেকে আমি অত্যন্ত একটা ভালো উদ্যোগ মনে করি। নানা দাবি দেওয়া আদায়ের জন্য প্রতিনিয়ত মহাসড়ক, রেল লাইন অবরোধ করে জনদুর্ভোগ তৈরি করা বোধহয় এটা এই সরকারের একটা খারাপ দিকের রেখে যাবে। এখন সেই ভাঙচুরের সংস্কৃতিটা চলে গেছে, কিন্তু অবরোধের সংস্কৃতি এসেছে। এটাও আমরা আশা করি কাটিয়ে উঠতে পারবো। জনগণই হচ্ছে কিন্তু সর্বশেষ গার্ডিয়ান, এবং সেই সর্বশেষ গার্ডিয়ানের সম্মতি ছাড়া আমরা একক কোনো উদ্যোগ, চাপিয়ে দেওয়া উদ্যোগ, এগুলো কিন্তু খুব বেশি দূর আগাবে না। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের মোট জনসংখ্যার 51% নারী। তাদের বাইরে রেখে কোনো উন্নয়ন সম্ভব নয়। দুপুরে চট্টগ্রাম মহানগরীর হালিশহর রাবেয়া বস্রি উচ্চ বালিকা বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি সব কথা বলেন। তিনি বলেন, নারীর ক্ষমতায়ন ছাড়া জাতি এগোতে পারবে না, তাই আগামী দিনে মহিলাদের দক্ষ কর্মজীবী হিসেবে গড়ে তুলতে কাজ করবে বিএনপি। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা আমির খসরু আরও বলেন, পশ্চিমা দেশগুলো এগিয়ে আছে কারণ সেখানে পুরুষ মহিলা সমান সমান, তাই আগামী দিনে মহিলাদের সমান সুযোগ নিশ্চিত করবে বিএনপি। বাংলাদেশে গত 16 বছরের সকল গুম, খুন ও রক্ত ঝরার সবচেয়ে বড় কারণ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের রায়। এমন মন্তব্য করেছেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের 5ম দিনের শুনানি শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা জামাতে ইসলামী প্রথম উপস্থাপন করে। এরপর একই দাবি জানায় আওয়ামী লীগ। পরে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিয়ে জাতীয় সংসদে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পাশ করে। বুধবার সকাল 9:40 থেকে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এই শুনানি শুরু হয়। অ্যাডভোকেট জয়নুল আবেদিন ছাড়াও আদালতে বিএনপির আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শাহরিয়ার কবির। গত 21 অক্টোবর নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের শুনানি শুরু হয়। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের দ্বিতীয় দিনের শুনানি শেষ হয় 22 অক্টোবর। এই দুদিন রিটকারী বদিউল আলম মজুমদারের পক্ষে শুনানি শেষ করেন আইনজীবী ডক্টর শরীফ ভুইয়া। মেট্রো রেলের সার্বিক নিরাপত্তা ও দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে 30 দিনের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি নিহতের পরিবারকে 2 কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেয়া হবে না মর্মে রুল জারি করেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বে দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। এর আগে মেট্রো রেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান ঠিক রাখা ও রক্ষণাবেক্ষণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটে মেট্রো রেলের রক্ষণাবেক্ষণের সঠিকভাবে তদারকির জন্য একটি উচ্চমানের কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়। একই সঙ্গে ফ্লাইওভারের রক্ষণাবেক্ষণের নির্দেশনা চাওয়া হয়।
রিটে বিগত দিনে যেসব দুর্ঘটনা ঘটেছে তার একটি চিত্র উচ্চ আদালতে শুনানিতে তুলে ধরার কথা বলেছেন আইনজীবী। রোববার ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড পিলার থেকে বিচ্ছিন্ন হয়ে নিচে পড়লে আবুল কালাম নামে একজন নিহত হন, আহত হন দুজন। এই ঘটনার প্রেক্ষিতে রিট দায়ের করা হয়। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। বুধবার বিকেলে রাজধানীর সায়েন্স ল্যাবে সিটি কলেজের সামনে থেকে প্রচারণা শুরু করেন তিনি। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শেখ রবিউল আলম বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন, কুশল বিনিময় করেন সাধারণ মানুষের সাথে। রাজধানীর প্রধান সড়কগুলোতে বিশাল শোভাযাত্রায় নেতৃত্ব দেন তিনি। প্রচারণায় অংশ নেন হাজারো নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটার। এ সময় এলাকা জুড়ে সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশ। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। জনগণের ভোটে নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন শেখ রবিউল আলম। আর নয় দীর্ঘ লাইন, এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগের রোগীদের জন্য অনলাইন টিকিট সিস্টেম চালু করা হয়েছে। একই সাথে পূবালী ব্যাংক পিএলসির সাথে এই সংক্রান্ত একটি চুক্তিও স্বাক্ষর হয়েছে। বুধবার এই সংক্রান্ত কার্যক্রম উদ্বোধন ও চুক্তি স্বাক্ষর হয় উভয় প্রতিষ্ঠানের মধ্যে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডাক্তার শাহিনুল আলম। বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী। আরও উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ খান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ডাক্তার আবুল কালাম আজাদ, প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ডাক্তার মুজিবুর রহমান হাওলাদার সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ডাক্তার শাহিনুল আলম ও পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। 15 নভেম্বরের মধ্যে প্রশাসনকে নির্বাচন প্রস্তুতি শেষের নির্দেশ প্রধান উপদেষ্টার। ভোট বানচাল চেষ্টা মোকাবেলার প্রত্যয়। ফেব্রুয়ারিতে নির্বাচন জানালেন উপদেষ্টা রিজওয়ানা। জনগণ ও রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের প্রতারণার অভিযোগ মির্জা ফখরুলের। কমিশন, সরকার ও 2-3টি দল এক পক্ষ, গোল দিয়েছে রেফারি, বললেন সালাউদ্দিন। নভেম্বরে গণভোট না হলে জাতীয় নির্বাচনের সংকট ঘনীভূত হবে, হুঁশিয়ারি জামায়াতের। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জাতীয় নির্বাচন সম্ভব নয়, বলেছেন নাহিদ। জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে ইবতেদায়ী শিক্ষকদের ওপর পুলিশের জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, সংঘর্ষ, আহত অর্ধশতাধিক। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে নটায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।